ওয়েলকাম ভিউয়ার্স, আমি কালো আত্মা আবারও চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। তো আজকের এপিসোডে আমি আপনাদের সাথে দুইটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব এবং এই ঘটনাগুলো যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে সম্রাট। তো ঘটনাগুলো ঘটে তাদের এলাকার মধ্যেই এবং প্রথম যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে সেই সম্রাটের যে গ্রামের বাড়ি তারই আশেপাশের একজন পাড়াপড়শি চাচা হয়, তার সাথে ঘটে মূলত ঘটনাটা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আশা করি পুরো ঘটনাটি শুনবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো প্রথম যেই ঘটনাটা হচ্ছে যে যেই চাচা তিনি মাছ ধরতেন এবং বাজারে বিক্রি করতেন সকালে। তো যেহেতু বর্ষাকাল ছিল ওই সময়টাতে তিনি মাছ ধরার জন্য জাল পাততেন, কিন্তু তার নিজের কোনো ক্ষেত ছিল না। যেহেতু ক্ষেতের মধ্যে বর্ষার সময় পানি এসে ডুবে যাইত, তখন জেলেরা মাছ টাছ ধরতো, বিক্রি করতো। এবং কিন্তু বিষয়টা হচ্ছে যে তার নিজের কোনো ক্ষেত ছিল না, যার কারণে অন্য মানুষের ক্ষেতে তার জাল পাততে হইতো। তার জন্য তিনি একটা কাজ করতেন যে রাতে 10টার পরে যাইতেন, জাল পাততেন, তারপর তিনি আবার ফিরে আসতেন এবং ভোর 4টার দিকে, যেমন ফজরের আগে তিনি আবার যাইতেন, সেই জালগুলা উঠায় নিয়ে তারপর তিনি চলে আসতেন। এটা তিনি প্রতিদিন করতেন। তো এরকমই একদিন তিনি রাতের বেলা জাল পেতে রেখে আসেন। পরবর্তীতে যখন সেই জাল উঠাইতে যান ভোর 4টার দিকে, তখন তিনি যাওয়ার সময় তাদের এলাকার মধ্যে কিছু হিন্দু পরিবার ছিল। তো ওরকমই কিছু হিন্দু বাড়ির কাছে যখন তিনি যান, তিনি দেখতে পান যে আসলে ওই যে হিন্দুরা মারা গেলে যে একটা খাওয়ানো হয়, ওরকম খাওয়া দাওয়া হইতাছে একটা জায়গায়। রাস্তার পাশে একটা ফাঁকা জায়গা আছে ওইখানটাতে। তো তিনি যখন ওই পথ দিয়ে যাচ্ছিলেন, তখন কয়েকজন লোক তাকে বলে যে, "এই ভাই আসেন, খায়া যান, খায়া যান", এরকম বলতাছে। তো সেই কাকা সেখানে বসেন। তো বসে তিনি দেখতে পান যে তার সামনে একটা কলা পাতা দেওয়া হয় এবং সেখানে আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত দেওয়া হয়। কিন্তু তিনি জানেন যে সবসময় এরকম হিন্দুরা এই খাওয়া-দাওয়াটা করানো হয় গোস্ত দিয়ে। খেতে বসে তার কেমন যেন লাগে। খাবারটা দেখে তার তেমন একটা ভালো লাগে নাই। তো তার সামনে খাবার দেওয়া হয়, কিন্তু তিনি না খেয়ে সেখান থেকে উঠে চলে আসেন। খাবারটা তার কাছে তেমন একটা পছন্দ হয় নাই বা দেখতে তার কাছে ভালো লাগতেছিল না। তো তিনি তার সেই জালের দিকে যাইতে থাকেন। তো একটা পর্যায়ে তিনি সেই ক্ষেতের মধ্যে চলে যান এবং সেখানে যেয়ে তিনি তার জালটা খুঁজে পাচ্ছিলেন না। তিনি আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেন। তিনি মূলত যেই জায়গাটাতে জাল পাতছিলেন, সেই জায়গাটাই তিনি খুঁজে পাচ্ছিলেন না। তো যাই হোক, সেদিন তিনি এক কাজ করেন যে আজকে হয়তো তিনি পাবেন না। তো তিনি চাইতেছিলেন যে দিনের বেলা এসে তিনি আসলে জালটা খুঁজে বের করবেন। এইটা ভেবে তিনি আবার বাড়ির দিকে রওনা হন। তো বাড়ির দিকে যখন তিনি রওনা হন, যখন আবারও রাস্তায় আসেন, ঠিক যে জায়গাটাতে তিনি ওই মানুষদেরকে খাওয়ানোর যে ব্যবস্থা করা হয়েছিল ওরকম দেখতেছিলেন, সেই জায়গাটায় যখন আসেন, তার পাশে একটা খাল ছিল অপর পাশে। তো তিনি এসে দেখতে পান যে একটা বৃদ্ধ লোক সেখানে দাঁড়ায় আছে। বৃদ্ধ বলতে মধ্যম বয়সী, তেমন অতটা বৃদ্ধ না। তো সেই লোকটা তাকে দেখে মানে তার কাছে আসে এবং তাকে ঘাড় ধরে সে ওই খালে নামাইতে চায়। তখন সে তার সাথে অনেক ধস্তাধস্তি করে এবং ওইখানে পাশে একটা বাড়ি ছিল। সে অনেক চিৎকার করে, কিন্তু তার শব্দ কেউ শুনতে পাচ্ছিল না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সে অনেক ধস্তাধস্তি তার সাথে করে এবং একটা পর্যায়ে সে কোনো রকমে তার কাছ থেকে ছুটে এক দৌড় দেয় বাড়ির দিকে।
তো এক দৌড়ে তিনি যেয়ে তার উঠানে গিয়ে পড়ে যান এবং পরবর্তীতে তার যে বাড়ির আরো সদস্যরা ছিল সবাই তাকে সেখান থেকে উদ্ধার করে এবং জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তো পরবর্তীতে তার যখন জ্ঞান ফিরে তিনি কাউকে চিনতে পারতেছিলেন না এবং কি তার স্ত্রীকেও তিনি চিনতে পারতেছিলেন না। তো পরবর্তীতে তাকে ওই এলাকাতে একটা ভালো একজন কবিরাজ ছিল, তার অনেক নামডাক আছে, তার কাছে নিয়ে যাওয়া হয়। তো সে তাকে ঝাড়ফুঁক করে এবং একটা তাবিজ দিয়ে দেয়, বলে যে এই তাবিজটা সবসময় কাছে রাখো, আর বলে যে তোমার আর মাছ ধরতে না যাওয়াটাই ভালো, তুমি মাছ ধরতে যেও না। এরকম অনেক কথা সে বইলা দেয় এবং আরো কিছু নিয়ম নীতি তাকে বইলা দেয়। তো সে যখন মানে বাড়িতে আসে ঠিক তার সপ্তাহখানিক পরে তিনি আবারও সেই মাছ ধরার জন্য যান, জাল পাততে যান। তো এখানে বিষয় হচ্ছে যে আসলে কথা হচ্ছে যে তাকে যে হুজুর না করে দিল তারপরও সে মাছ ধরতে গেল, আসলে মূলত তার পেশাই হচ্ছে এইটা। তো সে যদি এটা না করে আসলে তার সংসার কিভাবে চলবে? তো এই জিনিসগুলা তিনি চিন্তা ভাবনা করে তিনি সেই জাল পাততে আবারও যান। জাল পাততে যেয়ে তিনি মানে এরকমই ছোটখাটো সমস্যা তার সাথে হয়, কিন্তু মানে যেমন দূর থেকে দেখতেছে একটা লোক হাঁটতেছে তার জালের ওইখানে, অথচ তিনি সেখানে যেয়ে দেখতেছেন যে আসলে কেউ নাই। এরকম বিষয়গুলা তার সাথে ছোটখাটো ঘটে। এমনকি তার পরিচিত কেউ দেখতেছেন মানে যাইতাছে, তিনি তাকে ডাক দিছেন অথচ তিনি ঘুইরা দেখতেছেন যে সে নাই। মানে এরকম বিষয়গুলো তার সাথে ঘটতে থাকে। তো এরকমই আরেকদিন তিনি মানে জাল পাততে যান এবং জালটা যখন উঠান তিনি দেখতে পান যে অনেক মাছ সেই জালের সাথে মানে আটকে আছে। তিনি মনে, মনে অনেক খুশি হন যে যাক ভালো হইছে, আজকে অনেক মাছ পাওয়া গেছে। তো তিনি এক কাজ করেন যে সেই জালটাকে সহ একবার উঠায় নিয়া বাড়িতে চলে আসেন এবং জালটা অনেক ভারী ছিল। তিনি স্পষ্ট বুঝতে পারতেছিলেন যে অনেক মাছ উঠছে। তো জালগুলা যখন তিনি নিয়া বাড়িতে আসেন, বাড়িতে আইসা তিনি দেখতে পান যে সেই জালের সাথে একটা মাছও নাই। তো এই দৃশ্যতে মানে এই বিষয়গুলাতে তিনি আরো মানে ঘাবড়ায় যান এবং ভয় পান। তো পরবর্তীতে সেই মানে কবিরাজটার কাছে, হুজুরটার কাছে আবারও যান তিনি। তো তিনি যখন সেখানে যান সে বলে যে, "তুমি যাই করো, তোমার তাবিজটা তোমার সাথে রেখো।" এবং সে তার সাথে ঘটে যাওয়া ঘটনা বলে যে সে এরকম, এরকম দেখতে পায় যে দূরে কেউ দাঁড়ায় আছে, অথচ আবার দেখে হঠাৎ করে নাই হয়ে যায়। মানে এরকম বিষয়গুলো। তখন সে বলে যে, "সমস্যা নাই, তোমার তাবিজটা তোমার কাছে রাইখো, তাইলে আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবো না। সে হয়তো দূরে থাকবো, আর তুমি এটাকে ভয় পাইবা না।" তো যাই হোক, পরবর্তীতে এরকমই হঠাৎ একদিন তার তাবিজটা হারায়া যায়। তো তিনি এরকমই সেই জাল পাততে যান। তখন সেই লোকটার সাথে তার আবার দেখা, যেই লোকটার সাথে তিনি ওই যে ১ম এ দেখা হয়েছিল, যাকে ওই যে পুকুরের দিকে টানতাছিল, খালের দিকে নামানোর জন্য। তো তার সাথে তার আবারও মানে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং সে তাকে অনেক আক্রমণ করে। কিন্তু সেও মানে একটু শক্তিশালী ছিল। সেও মানে তার সাথে ধস্তাধস্তি করে। একটা পর্যায়ে সেই কাকা অজ্ঞান হয়ে যায় এবং তিনি অজ্ঞান হওয়ার আগে মানে শুনতে পারছিলেন যে দূরে কোনো মসজিদে মানে আজান ভেসে আসতেছে। তো তিনি এটার পরে অজ্ঞান হয়ে যান এবং তাকে ওই ক্ষেতে আরো যে মানুষগুলা সকালে যায় তারা তাকে দেখে যে সে পড়ে আছে। তখন সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং সেই হুজুরের কাছে তাকে আবারও নিয়ে যাওয়া হয় এবং সেই হুজুর তাকে অনেক ঝাড়ফুঁক করে। তার যখন জ্ঞান ফিরে তখন সেই হুজুরটা মানে তার শরীরের মধ্যে সেই খারাপ জিনিসটাকে, যে আত্মাটাকে, যেটা তাকে বারবার মানে ডিস্টার্ব করে, সেইটাকে হাজির করে এবং বলে যে, "কি সমস্যা যে তুমি ওর কেন ক্ষতি করতাছো?" তখন সেই অবয়বটা বলে যে সেটা কিন্তু তার শরীরের মধ্যেই ছিল। মানে তার শরীরের মধ্যে থেকেই সে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতাছিল। সে বলতাছিল যে ও আসলে মানে কেউ একজন হয়তো সেই খারাপ জিনিসটাকে হয়তো ভোগ দিছিল। সে ভোগ খাওয়ার সময় ও হয়তো এরকম প্রতিদিন মানে মাছ ধরার জন্য যাইতো, জাল আনার জন্য। তো হয়তো এরকম উম মানে ওই
খারাপ যে জিনিসটা ওইটার খাবারের মধ্যে হয়তো লাথি লাগছিল বা এরকম কিছু একটা বা পাড়া লাগছিল, যার কারণে সে মানে তার উপরে এরকম ক্ষেপে গেছে এবং তার ক্ষতি করার চেষ্টা সে করে। তখন সেই হুজুরটা বলে যে এখন ও তো দেখে নাই, এজন্য হয়তো এরকমটা হয়ে গেছে, এটা ভুলে হয়ে গেছে, ও তার ইচ্ছাকৃতভাবে করেনি। তখন সেই মানে খারাপ জিনিসটা বলে যে মানে ইচ্ছাকৃত করুক বা অনিচ্ছাকৃত করুক, যেভাবেই করুক এর শাস্তি ওকে পেতে হবে। এর শাস্তি হচ্ছে কি, মানে ওরে নিয়া যাবে। নিয়া যাবে এবং ওর বদলা নিবে সে। এবং বলে যে ওকে আমি মানে কিছু খাবার খাওয়াইতে চাইছিল। ওই খাবারগুলা যদি সে তাকে মানে খাওয়াইতে পারতো, যেমন ওই যে হিন্দু মানুষ মারা গেছে এরকম। তো ওই খাবারটা যদি সে খাইতো তাহলে তাকে সে মানে তাদের যেই একটা রাজ্য আছে সেইখানে ওরে নিয়া যাইতে পারতো এবং সেইখানে ওকে নিয়া মানে ওর বিচার করতো, এরকম কিছু একটা। কিন্তু সে খায় নাই। এইজন্য মানে সিদ্ধান্ত নিছে ওকে মানে এইখানেই প্রতিশোধ নিবে। পরবর্তীতে ওই হুজুরটা মানে অনেক চেষ্টার পরে তাকে একটা খাসির মাধ্যমে রাজি করায় যে সেই খাসিটা নিয়ে সে চইলা যাবে এবং সে তার আর কোনো ক্ষতি করবে না। তো যেই বলা সেই কাজ এরকম করে সেই লোকটা চলে যায়। কিন্তু ওই লোকটাও যে কাকা, সেও কিন্তু আস্তে, আস্তে সুস্থ হয়ে যায় এবং সে তার কাজকর্ম ঠিকঠাক মতো করা শুরু করে। তো অনেকদিন তিনি মানে জাল পাতা বন্ধ করে দিছিলেন। যেমন বর্ষাকাল, যেমন বর্ষার পানি উঠছিল, ওই পানিটা আস্তে, আস্তে কইমা যায় যার কারণে। তো ঠিক ৬-৭ মাস পরে এরকমই তিনি আবারও সেই মানে ক্ষেতের শেষ মাথায় বিলের মতো ছিল, সেখানে মানে কোনো একটা দরকারে যাইতেছিলেন। ঠিক তখন সেই লোকটার সাথে আবার দেখা এবং আবারও তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং এবারও সে অজ্ঞান হইয়া সেখানে পইড়া থাকে। তো পরবর্তীতে ওই পথ দিয়ে আরো মানুষ যখন যাচ্ছিল, তখন তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এবং সেই হুজুরের কাছে আবার নেওয়া হয় এবং সেই হুজুরটা সেই জিনটাকে জিজ্ঞেস করে যে আসলে আপনাকে তো আপনার পাওনা দেওনা দিয়ে দিছে, তারপরও কেন আপনি আবার ওর সাথে আসলেন বা ওর শরীরে ভর করলেন? তখন সে বলে যে আসলে ও কেন আমার রাস্তায় গেছে আবার? আমি তো ওরে ছাইড়েই দিছিলাম বা আমি তো ভুইলেই গেছিলাম। আমি তো এটা বাদ দিয়ে দিছিলাম। ও কেন আবার গেল আমার রাস্তায়? তাই আমি ওরে ধরছি। তখন যাই হোক ওই হুজুরটা আবার আরো অনেক কিছু বলে যে ঠিক আছে আর কখনো ওই পথে যাবে না, হ্যান-ত্যান অনেক কথা বলে সেই জিনটাকে বিদায় করে। কিন্তু বিদায় করার পরে সে আবার সুস্থ হয়ে যায়, কিন্তু তার প্রায় মাসখানেক পর থেকে মানে ওই লোকটা অসুস্থ হইয়া পড়ে এবং আবারও তাকে সেই কবিরাজের কাছে নেওয়া হয়। কিন্তু সে এবার মানে দেখে বলে যে না আসলে এর ওরকম কোনো সমস্যা নেই। একে আপনারা মানে হাসপাতালে ভর্তি করান, ডাক্তার দেখান। তো পরবর্তীতে সেই চাচাকে ডাক্তার দেখানো হয় কিন্তু তার কোনো রোগ পাওয়া যাচ্ছিল না। তো পরবর্তীতে মানে বলা হয় যে ওই যেই খারাপ জিনিসটা তার শরীরে পরের বার যখন ভর করছিল, তখন সে তার শরীরে এমন একটা মানে ব্লাক ম্যাজিক কইরা দিয়ে গেছিল যাতে সে আস্তে, আস্তে মইরা যায়, এরকম কিছু একটা। ঠিক তাই হয় যে কিছুদিন পরে সে অনেক অসুস্থ। হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই সে একদিন হঠাৎ মারা যায়। তো ভিউয়ার্স এই ছিল ঘটনা এবং দ্বিতীয় যেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটা ঘটেছিল যেই সম্রাট, যিনি আমাদের আজকের ঘটনা পাঠাইছেন, তারই চাচাতো ভাই, তার নাম হচ্ছে মনা। সে ঢাকাতে লেখাপড়া করত এবং তার এলাকার মধ্যে আরো ৩-৪ জন ঢাকাতে লেখাপড়া করত। একই কলেজে তারা ছিল এবং তারা গ্রামে আসে একটা সময়। তখন এসে তারা মানে ৪ বন্ধু মিলে চিন্তা করে যে আসলে একটা মানে কিছু করার জন্য যেকোনো কিছু। তো তারা ১ম অবস্থায় ভাবে যে তারা একটা মাছের প্রজেক্ট সেখানে দিবেন। তো এর জন্য তারা মানে একটা তাদের পছন্দ মতো একটা জায়গা খুঁজতেছিলেন। কিন্তু অনেক খুঁজেও পাচ্ছিলেন না। পরবর্তীতে তারা তাদের এলাকার মধ্যে একটা বিল ছিল। সেই বিলের মধ্যে একটা দিঘি, যেটা তারা মানে লিজ নিতে চান এবং নেন। পরবর্তীতে সেখানে মাছ ছাড়েন। কিন্তু ওইটা ছিল একটা শ্মশানের পাশে। আর
সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় যে তাদের এই মাছগুলা এলাকাবাসী গোপনে চুরি করে নিত। তো এইজন্য তারা একটা চিন্তা করেন যে আসলে তারা যেহেতু ৪ বন্ধু মিলে করছেন, তো এক বন্ধু বলেন যে আসলে আমরা যদি দুজন করে নিজেরাই পাহারা দেই। কারণ যেহেতু শ্মশানের কাছে এইজন্য কোনো পাহারাদার পাওয়া যাচ্ছিল না। কেউ আসতে চাচ্ছিল না, ভয় পায় সবাই। তো এইজন্য তারা নিজেরাই পাহারা দেওয়ার চিন্তা ভাবনা করেন এবং বলেন যে ১ সপ্তাহ দুজন ভাগ হন। তখন বলেন যে ১ সপ্তাহ তারা, ১ সপ্তাহ তারা। এরকমভাবে তারা একটা শিডিউল কইরা তারপরে জিনিসটা পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু একদিন সেই মনা তাকে তার ওই ৪ জন বন্ধুর মধ্য থেকে একটা বন্ধু বলে যে, "তুই এখন আজকে পাহারা দিতে আসিস না। যে আমি একটা স্বপ্ন দেখছি ভয়ংকর।" তখন সে বলে যে, "আসলে কি স্বপ্ন শুনি?" তখন সে বলে যে, "আমি দেখছি যে তুই একা পাহারা দিতেছিলি। তখন তুই একটা ভয়ংকর কিছু দেখছস।" তখন সে বিষয়টা হাইসা উড়াইয়া দেয়। আরে এগুলা কোনো ব্যাপার না। আমি কি একা থাকবো? আমার সাথে তো আমার বন্ধু থাকবেই। তখন সেই ছেলেটা বলে যে, "না, তোর বন্ধুও থাকবে না।" তো যাই হোক সে এই বিষয়টা আমলে নেয় না। পরের দিন সে পাহারা দেয়। তারপরের দিন দেয়। এরকম করে বেশ কয়েকটা শিফটই তাদের মধ্যে পালাবদল হয়। তো এরকমই একদিন তাদের এলাকার একটা হিন্দু লোক মারা যায়। তাকে সেই শ্মশানে পোড়ানো হয়। তো সেদিন তিনি যখন যাচ্ছিলেন পাহারা দেওয়ার জন্য এবং তার বাড়ি থেকে বলতেছিল যে যখন শ্মশানে কোনো লাশ পোড়ানো হয় তখন ওইখানে রাতের বেলা যেতে হয় না। এরকম কিছু একটা সে বলে। কিন্তু সে এই বিষয়গুলো তেমন একটা পাত্তা দেয় না। সে তার মতো করে চলে যায়। সে যখন চলে যায় কিন্তু সেইখানটাতে একটা তারা ঘর বানাইছিল একটু উঁচা করে। পাটাতন সিস্টেম করে অনেক উঁচা করে যাতে দূর থেকে পুরা এরিয়াটা দেখা যায় এরকমভাবে। তো সে যখন সেখানে যায় এবং তার সাথে সিফটিতে যার থাকার কথা তাকে ফোন করে এবং সে বলে যে সে আসবে, একটু দেরি হবে। কিন্তু একটা পর্যায়ে ওই ছেলেটা আর আসে না। সে কোনো কারণে মানে কোনো একটা সমস্যার কারণে সে আর ওই রাত্রে আসতে পারেনি। আর এদিকে আবার যে মনা সে একা সে ঘরের মধ্যে শুয়েছিল। তো এখানে বিষয় হচ্ছে যে ঠিক রাত ১০টার দিকে আবার অনেক বৃষ্টি শুরু হয়ে যায়। আর ওই বৃষ্টির কারণে সেই মনা কখন যে ঘুমায় গেছিল, শুয়েছিল সে, কিন্তু কখন যে ঘুমায় গেছিল সে বলতে পারে না। তো হঠাৎ করে সে রাতের বেলা উঠে তিনি কোনো কিছুর একটা শব্দ পান। কিন্তু তার মনে হইলো যে চোর-টোর আসছে কিনা। তো সে তখন সেই ঘরটা থেকে চারিদিকে তাকান কিন্তু কোথাও কিছু দেখতে পান না। তখন তিনি বের হন ঘরের থেকে বের হয়ে একটু আশেপাশটা একটু হাঁটাহাঁটি শুরু করেন সেই দিঘির। তো যেই শ্মশানটা ছিল ওই দিকটায় তিনি হেঁটে যখন যান, তখন তিনি একটা দৃশ্য দেখতে পান যে সেই যেই লোকটাকে পোড়ানো হইছে, সেই তার চিতাটার দিকে তার চোখ যায় এবং দেখতে পান যে সেই চিতাটা মানে বৃষ্টির পানিতে একদম ধুয়ে গেছে ছাইগুলা। এবং সেই চিতার যেই জায়গাটা ছিল, ওই জায়গাটাতে কেউ একজন ঝুঁকে বসে আছে এরকম একটা বিষয় তিনি লক্ষ্য করেন। তখন তিনি একটু ভালোভাবে দেখার জন্য আরেকটু সামনের দিকে আগান। তো পরবর্তীতে তিনি দেখতে পান যে একটা অবয়ব সে সেখানে ঝুঁকে বসে সেখান থেকে কিছু উঠায় মুখে ঢুকাইতেছে এরকম কিছু একটা। তার মনে হইলো যে সেখানে যেই লাশটাকে পোড়ানো হইছে ওই লাশটা যে হাড়গুলা ছিল ওইগুলা হয়তো সে চাবাইতাছে এরকম মনে হইতাছে তার। তো পরবর্তীতে সে ডাকে যে, "এই কে? কে আপনি?" তো সে যখন এরকম ডাকে তখন সেই অবয়বটা তার দিকে ঘুরে তাকায় এবং তিনি যে দৃশ্যটা দেখেন এটা দেখার জন্য তিনি আসলে একেবারে প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান যে একটা অবয়ব দেখতে খুবই ভয়ংকর। সারা চেহারা কেমন যেন পোড়া টাইপের, খুবই বীভৎস একটা মুখ। সে তার দিকে তাকায় আছে এবং এইটা দেখে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে তার যখন জ্ঞান ফিরে, সে দেখে যে হাসপাতালের বেডে
এবং তার ওই ৪ বন্ধু তার সাথে দাঁড়ায় আছে এবং তার মা-বাবা মানে আরো অনেক আত্মীয়স্বজন তাকে ঘিরে দাঁড়ায় আছে। তখন তার বন্ধুরা বলে যে, "আসলে কি ঘটনা তোর সাথে ঘটছিল?" তখন সে তার ঘটনাটা বলে। কিন্তু ওই যে একটা বন্ধু সে বলছিল যে, "আমি কিন্তু স্বপ্নে সেম এরকম ঘটনাটাই দেখছিলাম।" তার মানে স্বপ্নটার সাথে মানে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা একদমই মিলে যায় হুবহু। এবং তার বন্ধুরা বলে যে, "আসলে রাতে তো বৃষ্টি হইছে, যার কারণে তুই একা আইসা এখানে একাই থাকছস। এবং আমরা যখন মানে সকালবেলা চিন্তা করি যে ও এখনো বাড়িতে আসলো না, তাই আমরা দেখার জন্য ৪ জন আসি। তার যে আরো বন্ধুরা ছিল ৩ জন তারা এবং সহ তার মা-বাবা আসে এবং এসে দেখে যে সেই যে দিঘিটা ছিল, দিঘির পাড়ে সে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে তাকে সেখান থেকে আনে এবং তাকে বলে যে, "তোর এখন জ্ঞান ফিরছে, প্রায় ৩ দিন পরে তোর জ্ঞান ফিরছে। আর এই ৩ দিন পর্যন্ত আমরা মানে অনেক টেনশনে আছি। তোর জন্য অনেক দোয়া দুরুদের ব্যবস্থা করা হইছে।" পরবর্তীতে তারা মানে সেই দিঘিটা একটা সময় ছেড়ে দেন যে তারা বলেন যে আসলে মাছ চাষ করার কোনো প্রয়োজন নাই। তো এই বিষয়টা তারা চিন্তা ভাবনা করে যে জায়গাটা আসলে হান্টেড, ওইখানে কোনোভাবেই থাকা সম্ভব না। পরবর্তীতে তারা সেই যে লিজটা নিয়েছিলেন ওই জমিটার সেটা ছেড়ে দেন এবং পরবর্তীতে তারা মানে অন্য কাজে যে যার কাজ করেন। কিন্তু তারা আর কখনো এরকম মাছের কোনো প্রজেক্ট আর কখনো করেননি। আর ওই যেই ভয়ংকর জায়গাটা সেখানটাতেও তিনি কখনো আর যান নাই। সো ভিউয়ার্স এই ছিল ঘটনা। তো ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালাত্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।